আসসালামু আলাইকুম, আমি রাজাউল আরকারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমাদের টপিকস নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ দুইটা সৃজনশীল রয়েছে, 5 নম্বর এবং 6 নম্বর। সেই রুলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার পূর্বে আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো শুরু করা যাক। এখানে বলা আছে, দেখো 5 নম্বর যে সৃজনশীলটা, মেসেজ আলফা ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনা ছিল। এখানে কিছু সম্পদ দিচ্ছে, যেমন নগদ ছিল 40,000, এটা একটা সম্পদ। আসবাবপত্র 1 লাখ টাকা, এটা একটা সম্পদ। বিনিয়োগ 50,000 টাকা, এটা একটা সম্পদ। পাওনাদার হচ্ছে 10,000 টাকা, এটা একটা সম্পদ। মূলধন হচ্ছে 1,80,000 টাকা, এটা পাওনাদার একটা 10,000, এটা দায়। মূলধন 1,80,000 টাকা, এটা একটা মালিকানা সত্তা। 31শে ডিসেম্বর 2017 তারিখে ব্যবসা নিম্নোক্ত বিষয়গুলো, এখানে কিছু হিসাব দেওয়া হয়েছে, 4টা লেনদেন দেওয়া হয়েছে। তো ক নম্বরে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখো। আচ্ছা যাক, তো প্রারম্ভিক জাবেদা জিনিসটা আমরা এটা নিয়ে আমরা আলোচনা করছি। তারপর একটু বলি, অর্থাৎ বছরের শুরুতে বা একটা মাসের শুরুতে যে একটা জাবেদা দেওয়া হয়, অর্থাৎ একটা বছরের শুরুতে যে একটা জাবেদা দেওয়া হয় সম্পদ, দায় এবং মালিকানা সত্তা জানার জন্য। 3টা জিনিস কি, সম্পদ, দায় এবং মালিকানা সত্তা জানার জন্য যে জাবেদাটি দেওয়া হয় সেটাকে আমরা বলি প্রারম্ভিক জাবেদা। ঠিক আছে, প্রারম্ভিক জাবেদা শুধুমাত্র সেটা 1 তারিখে কী কী জানা যায়, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায় এবং প্রারম্ভিক মালিকানা সত্তা। ওকে, তাহলে দেখো আমরা এখানে একটা ঘর করছি। যেমন দেখো এখানে বলা হয়েছে, আমরা সাধারণ জাবেদার মতো ঘর করছি। তারিখ, প্রারম্ভিক জাবেদা নির্ণয়, মেসেজ আলফা ট্রেডার্স প্রারম্ভিক জাবেদা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তাহলে নগদান হিসাব দেওয়া ছিল 40,000 টাকা, নগদান হিসাব ডেবিট 40,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট 10,000, 1 লাখ টাকা। বিনিয়োগ হিসাব ডেবিট 50,000, এই 3টাই সম্পদ। আবার দেখো পাওনাদার দেওয়া আছে, লেখা আছে পাওনাদার, লেখা আছে পাওনাদার 10,000, এটার দায়। আমরা পাওনাদার হিসাব ক্রেডিট দিয়ে 10,000 টাকা ক্রেডিট পাশে বসায় দেবো। আর মূলধন হিসাব দেওয়া আছে 1,80,000 টাকা। ঠিক আছে, মূলধন হিসাব 1,80,000 টাকা ক্রেডিট পাশে বসায় দেবো। মনে করো যদি এই মূলধন হিসাবটা যদি না দেওয়া থাকতো, তাহলে আমরা এই ডেবিট পাশে যে টাকাগুলো আছে সবগুলো যোগ করে এখান থেকে আমরা ওই পাওনাদারটা বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই মূলধন। ঠিক আছে, মনে থাকবে, কারণ প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। যদি মূলধন হিসাবটা যদি না দেওয়া থাকে তাহলে বের করার সিস্টেম হচ্ছে সমস্ত সম্পদগুলো যোগ করবা, যোগ করে এখান থেকে দায়টা বাদ দিয়ে তাহলে মূলধনটা বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ক্ষত বলা হয়েছে বছরের শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দেখাবো। আচ্ছা, জাবেদা দাখিলা কি, সমন্বয় জাবেদা জিনিসটা কি সেটা তো আমরা আগে পূর্বে বলেছি। তারপরে বলি, রেওয়ামিল করার পর এবং আর্থিক অবস্থা বিবরণী করার পূর্বে যে হিসাবগুলো বা যে লেনদেনগুলো বাকি থেকে যায়, এগুলোর জন্য যে জাবেদাগুলো দিতে হয় সেগুলোকে আমরা সমন্বয় জাবেদা বলবো। কি বলছি বলতো, রেওয়ামিল করার পর এবং আর্থিক অবস্থা বিবরণী করার পূর্বে যে হিসাবগুলো বাকি, যে লেনদেনগুলো বাকি থেকে যায় তার জন্য যে জাবেদা দিতে হয় তাকে আমরা সমন্বয় জাবেদা বলবো। আরেকটা সিম্পলি বললে যে, যেমন ধরো বকেয়া বা অগ্রিম খরচ, বকেয়া বা অগ্রিম আয়, ঠিক আছে, বা অবচয়, ঠিক আছে, এই ধরনের হিসাবের জন্য অর্থাৎ এই সব লেনদেনের জন্য যে জাবেদাগুলো দিতে হয় সেগুলো হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। কি, বকেয়া খরচ বা অগ্রিম খরচ, তারপরে বকেয়া আয় বা অগ্রিম আয় অথবা অপচয়ের জন্য। ঠিক আছে, তো এখানে দেখো আমার বলেছে 1 নম্বর আমরা ঘর করছি সেমভাবে। দেখো এখানে আমরা ঘর করছি আলফা স্টোর সমন্বয় জাবেদা। এখানে ক্রমিক নং হবে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, সেম সমন্বয় এই সাধারণ জাবেদার মতো ঘর, এখানে শুধু আমরা ক্রমিক নং দেবো। এখানে আমি একটু ভুল লিখছিলাম, ফার্স্টে তারিখ লিখছি, এখানে তোমরা কেটে ক্রমিক নং লিখবা, ক্রমিক নং। ঠিক আছে, ক্রমিক নং। ওকে, দেখো আমাদের মোট বেতন হচ্ছে 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। দেখো মোট বেতন দেওয়া আছে আমাদের, দেখো মোট বেতন দেওয়া আছে 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করে। অগ্রিম মানে হচ্ছে পরবর্তী বছরের। সমন্বয় জাবেদা মানে হচ্ছে শুধুমাত্র অগ্রিম আর বকেয়াটা হিসাব করতে হয়। ঠিক আছে, সমন্বয় জাবেদা মানে কি, শুধুমাত্র অগ্রিম আর বকেয়াটা হিসাব করতে হয়। তাহলে আমরা যখন অগ্রিম কোনো খরচ আসবে, যেমন এই বেতনটা কিন্তু খরচ, বেতনটা কি বলতো খরচ, তাহলে অগ্রিম যদি কোনো খরচ আসে তাহলে ওই অগ্রিম খরচটা ডেবিট আর খরচটা হয়ে যাবে ক্রেডিট। যেমন অগ্রিম বেতন হিসাব ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট, শুধুমাত্র অগ্রিমের টাকাটা লিখবো আমরা 20,000 টাকা। ঠিক আছে, তাহলে অগ্রিম খরচটা আমাদের লিখবো কি, অগ্রিম খরচ ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। ঠিক আছে, পরবর্তী বছরের বেতন, এটাকে বেতন লেখা হবে, বেতন। ঠিক আছে, পরবর্তী বছরের বেতন সমন্বয়। ঠিক আছে, দ্বিতীয়ত আমাদের বলা আছে
ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, 10,000 টাকা বকেয়া। আমরা বলছি শুধুমাত্র বকেয়া এবং অগ্রিমের টাকা আমরা লিখবো, সমন্বয় করবো, অন্য কোনো হিসাব আসবে না, ঠিক আছে। তাহলে এখানে বকেয়া আছে কত টাকা? 10,000 টাকা। বকেয়া আছে কত? 10,000 টাকা। শুধুমাত্র এই বকেয়া টাকাটা জাবেদা হবে। তাহলে বকেয়া জাবেদা যদি করো, তাহলে অগ্রিমের বেলায় যখন আমরা অগ্রিম কোনো খরচের কাজ করি, তাহলে অগ্রিমটা হয় ডেবিট আর এই খরচটা হয় ক্রেডিট। আর বকেয়ার ক্ষেত্রে খরচটা হবে ডেবিট আর বকেয়াটা হবে ক্রেডিট। তাহলে বকেয়া ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখছি ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 10,000 টাকা। বুঝতে পারছো আমরা কি বলছি? যে বকেয়ার সময় খরচটা হবে ডেবিট, বকেয়াটা হবে ক্রেডিট। আর অগ্রিমের সময় অগ্রিমটা হবে ডেবিট, খরচটা হবে ক্রেডিট, ঠিক আছে। ওকে, পূর্ববর্তী বছরের ভাড়াটা অবকেয়া মানে কি? আগের বছরের, ঠিক আছে, পরবর্তী বছরের। আর বলছে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। এটা 3 নম্বর জাবেদা। তো বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। বিনিয়োগের সুদ জিনিসটা কি? যে এটা বিনিয়োগের সুদ একটা আয়, এটা আমার আয় হয়ে গেছে কিন্তু আমরা এখন টাকাটা পাইনি, এটাকে বলা হয় প্রাপ্য। তাহলে প্রাপ্য সুদ হচ্ছে ডেবিট, তার আমরা এখানে লিখছি যে প্রাপ্য সুদ ডেবিট, যে প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট। আর যেহেতু আয় হয়েছে, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আয় সবসময় ক্রেডিট পাশে হবে। আর যেহেতু এটা প্রাপ্য হয়ে গেছে, অর্থাৎ এখন আমরা সুদ আয় হয়েছে কিন্তু এখন আমরা পাইনি, এটাকে আমরা প্রাপ্য বলবো। প্রাপ্য সুদ একটা সম্পদ, এই সম্পদটা ডেবিট আর আয়টা ক্রেডিট, ঠিক আছে। তারপর বলা হয়েছে আসবাবপত্রের উপর অবশ্যই ধরা হয়েছে। যে কোনো সম্পত্তির উপর যদি অবশ্যই ধরা হয়, আমরা জাবেদা দেবো অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। অবচয়টা একটা কি জানো? অবচয়টা একটা খরচ, অদৃশ্যমান খরচ, এটা দেখা যায় না। অদৃশ্যমান খরচগুলো কি কি? যেমন অবলোপন, ঠিক আছে, অবচয়, এগুলো হচ্ছে তোমার অদৃশ্যমান খরচ। আর পুঞ্জীবিত অবশ্যই, এই খরচটা, এই অবশ্যইটা প্রতিনিয়ত বাড়তে থাকে, অর্থাৎ এটা পুঞ্জীবিত হয়, ঠিক আছে। এক জায়গায় মানে 1 টাকা জমা হয়, ঠিক আছে, এটার জন্য পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট পাশে লিখতে হবে, ঠিক আছে। তাহলে পুঞ্জীবিত অবশ্যই হিসাব আমরা এটা দায় বলতে পারি, আসলে দায় না, এটা সম্পত্তিকে হ্রাস করে দায় বলতে পারি। আর অবশ্যই এটা একটা খরচ, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে যে কোনো সম্পত্তির অবশ্যই আসলে আমরা জাবেদা আসলে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট, লাস্টে সর্বশেষ আসবাবপত্রের অবশ্যই ধার্য করা হলে এই কথাটা লিখে দেবো, ঠিক আছে। ওকে, বলা আছে গ নম্বরে মেসেজ আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদা সমাপনী তাগিদ প্রদান করো। তো সমাপনী জাবেদা কি? আলহামদুলিল্লাহ, সরি। তো সমাপনী জাবেদাটা কি? যে আমার বছর শেষে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এবং উত্তোলন, কি বলছি বলতো? মুনাফা জাতীয় আয় মানে আয়, ব্যয় এবং উত্তোলন হিসাব বন্ধ করার জন্য প্রতি বছর শেষে এটা নির্দিষ্ট সময় শেষে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ আয়, ব্যয় এবং কি বলতো এই উত্তোলন, এই 3টা হিসাব যখন বন্ধ করে দেওয়া হয়, তার জন্য যে জাবেদা দিতে হয় তাকে আমরা সমাপনী জাবেদা বলি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে যে আয় ছিল, একটা মাত্র আয় ছিল, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। এই বিনিয়োগের সুদটা একটা মাত্র আয়, জানি। আচ্ছা, এই যে এই বিনিয়োগ সুদ 5,000 টাকা, এটা একটা মাত্র আয় আছে, আর কোনো আয় নাই। তাহলে আমরা প্রথম জাবেদা হবে আয়ের জাবেদা। আমরা জানি সচরাচর যে আয়গুলা ক্রেডিট পাশে হয়। আয়গুলা কোন পাশে হয় বলতো? ক্রেডিট পাশে করতে। কিন্তু তুমি যখন সমাপনী জাবেদা করবা, এই আয়গুলা হয়ে যাবে ডেবিট। তাহলে আমাদের বিনিয়োগ সুদ হিসাব ডেবিট, 5,000 টাকা আয় ছিল, দেখো এই 5,000 টাকা আয় ছিল। আর এখানে আমরা ক্রেডিট পাশে লিখবো আয় বিবরণী হিসাব ক্রেডিট। তাহলে সমস্ত আয়গুলো যোগ করার পর যে অ্যামাউন্ট হবে সেটা আমরা আয় বিবরণীতে লিখে দেবো। এখানে কেউ আয় বিবরণী লেখে, কেউ আয় সারাংশ লেখে, যার যেভাবে ইচ্ছা, ঠিক আছে। তো আয় লেখে, তাহলে বিনিয়োগ সুদ হিসাব ডেবিট, আয় বিবরণ হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? তাহলে যতগুলো আয় থাকবে সমস্তগুলো ডেবিট, আর আয় বিবরণ হিসাব ক্রেডিট। কিসের ক্ষেত্রে? সমাপনী জাবেদার ক্ষেত্রে। আমরা গণম বলে লিখছি, দেখো মেসেজ আলফা ট্রেডার সমাপনী জাবেদা। তাহলে বিনিয়োগ সুদ হিসাব ডেবিট, আয় বিবরণ হিসাব ক্রেডিট। এখানে আমরা লিখছি আয় হিসাব বন্ধ করা হলো, একটা ব্যাখ্যা দিয়ে। দ্বিতীয় নম্বর জাবেদা হবে এই যে আয় বিবরণ যে ডেবিট পাশে লিখছি, এই দ্বিতীয় জাবেদায় আমরা আয় বিবরণ হিসাব ক্রেডিট পাশে লিখে ফেলবো। এখানে কোনো টাকা লিখবো না, এই জায়গায় এখানে মনে হয় আমরা কোনো টাকা লিখবো না। তাহলে আয় বিবরণ হিসাব ডেবিট পাশে লিখে ফেলবো দ্বিতীয় জাবেদায়, আর আগেটা ছিল ক্রেডিট, এটাকে আমরা ডেবিট বানায় ফেলবো। তারপর আমরা এখানে কি লিখবো? ক্রেডিট পাশে যতগুলো ব্যয় থাকবে, এই যে অঙ্কের মধ্যে আমার অনেকগুলো ব্যয় ছিল, যেমন বেতন, দেখো আমাদের বেতন ছিল, তারপর ভাড়া ছিল, আর হচ্ছে অবচয় ছিল, 3টা ছিল ব্যয়। এই ব্যয়গুলো হয়ে যাবে ক্রেডিট। আমরা জানি সচরাচর ব্যয় ডেবিট হয়, ঠিক আছে, ব্যয় কি হয়? ডেবিট হয়, কিন্তু এই সমাপনী জাবেদায় ব্যয়গুলো ক্রেডিট হয়ে যাবে। তাহলে বেতন ছিল আমার 1,20,000 টাকা, যার মধ্যে পরবর্তী বছরের অর্থাৎ অগ্রিম ছিল 20,000 টাকা। তাহলে আমরা পরবর্তী বছরের হিসাবটা নিয়ে আসবো, এই বছর যেই বছর হিসাব করবা সেই বছরের হিসাব নিয়ে আসবে। তাহলে 1,20,000 টাকার মধ্যে 2,000 টাকা, 20,000 টাকা হচ্ছে পরবর্তী বছর, এটা আনা যাবে না, আমাদের আনতে হবে 1,00,000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা 1,00,000 টাকা নিয়ে আসলাম এই বেতনে। আর দ্বিতীয় দেখো আমাদের ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, তার মধ্যে বকেয়া রয়েছে 10,000। বকেয়া থাকলে এটা আবার যোগ হয়ে যায়, কারণ কি বকেয়াটা তুমি গত বছরের কাজটা শেষ করতে এই বছরটা করতে আসো, সেই জন্য এটা আমার যোগ হয়ে যাবে। তাহলে 50,000 আর হলো 10,000 যোগ হলে আমাদের 60,000। তাহলে আমাদের বেতন ভাড়া হিসাব হচ্ছে 60,000 টাকা, ঠিক আছে। কারণ
বকেয়া জিনিসটা বকেয়া থাকলে প্লাস হয়ে যাবে মূল টাকার সাথে, আর অগ্রিম থাকলে সেটা মাইনাস হবে, মানে হবে না, প্লাসটা হবে না, ঠিক আছে। আর অবশ্যই দেওয়া আছে 10,000 টাকা, এটা একটা খরচ, তাহলে অবশ্যই হিসেবে আমরা লিখছি 10,000 টাকা। এই দুইটা যোগ করলে তো 1,60,000 আর 10,000 যোগ করলে 1,70,000 টাকা আমরা এখানে বসায় দেবো। এখানে কিন্তু প্রথম টাকা লাগবে না, আমরা ক্রেডিট পয়সার টাকাগুলো যোগ করে এই পাশে বসায় দেবো। তৃতীয় নম্বর জামাতাটা হবে এই যে এখানে টাই বিবরণী আছে, এখানে টাই বিবরণী আছে, এখানে টাই বিবরণী আছে, এই দুইটা বিবরণীর মাধ্যমে তৃতীয় জামাতাটা হয়। দেখো তো এখানে কোন আয় বিবরণীটা বড়, এই আয় বিবরণীটা বড় না এই আয় বিবরণীটা বড়? হ্যাঁ, এই আয় বিবরণীটা বড়, এটার চাইতে এটা অনেক বড় অ্যামাউন্ট, সেজন্য জামাতা হবে মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট, ঠিক আছে। কি বলছি, মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। যদি এটা বড় হইতো তাহলে এটা লিখতাম আমরা আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে কি বলছি, আমাদের দ্বিতীয় আয় বিবরণীটা যদি বড় হয় তো আমরা লিখবো মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট, কারণ এটা ক্ষতি হয়েছে, ক্ষতিটা কি হয় দেখাচ্ছি। আবার দেখো এটা যদি বড় হইতো তাহলে আমরা যা লিখতাম আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, সেক্ষেত্রে আয় হইতো। দেখো এটা আমাদের ছোট, এটা আমাদের বড়, আয় বেশি, আয় কম, ব্যয় বেশি হয়েছে, মানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? এই দুটার ব্যবধান যখন ক্ষতি হয় তখন আমাদের 1,65,000 টাকা হয়েছে। দেখো 1,65,000 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি হলে এই যে আমাদের দিব মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট, ঠিক আছে। এখানে নিট ক্ষতি হয়েছে। আবার যদি এটা বড় হইতো তাহলে লাভ হইতো, লাভ হলে আমরা জামাতা দেবো এখানে আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে। বুঝতে পারো, আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, বুঝতে পারছো আশা রাখি। তো যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবা। এবার আমরা 6 নম্বর জামাতা দেয়, এখানে নিহারিকা ফার্মেসি 2017 সালের জুলাই মাসে কিছু লেনদেন দেওয়া আছে। তো বলা আছে যে ক নম্বরে জুলাই 1 এবং জুলাই 10 তারিখে লেনদেন সাধারণ জামাতা করতে, আমরা এখানে লিখছি 6 নম্বরের ক, যে দেখো 6-এর ক লিখে নিহারিকা ফার্মেসি সাধারণ জামাতা 1 তারিখে কি বলা আছে দেখো তো। 1 তারিখে বলা আছে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। তো ট্রেড লাইসেন্স ফি প্রদান করছে, এটা একটা সম্পদ। ট্রেড লাইসেন্স একটা সম্পদ, এটা একটা অদৃশ্যমান সম্পদ, এটা দেখা যায় না। তো সম্পদ যেহেতু বাড়ছে, সম্পদ হিসাব ডেবিট, আর এটা সম্পদ ক্রয় করার সময় নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা, বুঝতে পারছো। আবার দেখো 10 তারিখে কী বলা আছে, 10 তারিখে বলা আছে যে এরকম ব্যবসার হিসাব রক্ষণের জন্য 40,000 টাকা একটা কম্পিউটার ক্রয়। আচ্ছা, যদি কোনো ইলেকট্রনিক কোনো কিছু কিনা হয় কারবার জন্য, সেটাকে আমরা বলি অফিস সরঞ্জাম, এটা একটা স্থায়ী সম্পদ, এটা বাড়ছে আমার কারবারে, ঠিক আছে। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর এটা কেনার সময় কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা পরবর্তীতে যাই, ঠিক আছে। পরবর্তীতে দেখা বলা আছে আমাদের নিহারিকা ফার্মেসির জুলাই মাসের ক্রয় ফেরত জামাতা প্রস্তুত করতে। হ্যাঁ, তাহলে ক্রয় ফেরত জামাতা প্রস্তুত করতে হয় কিসের উপরে বলো তো? ডেবিট নোটের উপর ভিত্তি করে ক্রয় ফেরত জামাতা প্রস্তুত করতে হয়। তোমরা যদি বিক্রয় ফেরত জামাতা যদি না বুঝে থাকো তাহলে আমার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তুমি দেখে নিবা, ঠিক আছে। এটা আমি সুন্দর মতো বুঝাই দিচ্ছি। তো দেখো ক্রয় ফেরত জামাতা কোন কিসের উপর ভিত্তি করে? ডেবিট নোটের উপর ভিত্তি করে। তাহলে আমরা এখানে কয়টা ক্রয় ফেরত আছে, এখানে একটা ডেবিট নোট আছে, এখানে একটা ক্রয় ফেরত, এখানে একটা ডেবিট নোট আছে, এটা একটা ক্রয় ফেরত, দুইটা ক্রয় ফেরত আছে, ঠিক আছে। আমরা লিখছি নিহারিকা ফার্মেসি ক্রয় ফেরত জামাতা, তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নং, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই ক্রয় ফেরত জামাতা দিতে হবে এখানে এরকমভাবে, ক্রয় ফেরত পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এটা হলো ক্রয় ফেরত জামাতার কি বলতো ঘর নমুনা। হ্যাঁ, ঘরের আমরা করাইলাম। তো দেখো আমরা ফার্স্ট এখানে লিখবো 5 তারিখ লিখবো সাধনা ফার্মেসি। এখানে ডেবিট নং দেওয়া আছে 111 লিখে দিছি, ডেবিট নং দেওয়া আছে 111, ঠিক আছে, যে 111 ডেবিট নং দেওয়া আছে। ডেবিট নং দেওয়া আছে দেখো 111, আমরা 111 লিখে দিছি 111। পরে কি বলা আছে দেখো তো, প্রতি কার্টন দেখো প্রতি কার্টন 500 টাকা ধরে 20 কার্টন, তাহলে ওষুধ ত্রুটিযুক্ত থাকা ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমাদের এটা সেটা গুণ দিলে 500-এর সাথে 20 গুণ দাও, তাহলে 10,000 হয়। 10,000-এর উপর কত পার্সেন্ট কারবারি বারটা? 10%। তাহলে 10,000 টাকা থেকে 10% দিলে আমাদের 1,000 টাকা আসবে। তো 10,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে 9,000 টাকা। আমরা এখানে লিখে দেবো 9,000 টাকা, বুঝতে পারছি। এখানে গেলে আমরা কি লিখে দেবো? 9,000 টাকা। তারপরে আরেকটা জিনিস আছে যে ডেবিট নোট, সেটা হচ্ছে প্রিয়ন্তী ফার্মা। আমরা এখানে লিখে দেবো 20 তারিখে প্রিয়ন্তী ফার্মা, ডেবিট নোট নং হচ্ছে 333, ঠিক আছে। তারপরে এখানে আমাদের কত টাকা করে? 120 টাকা করে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ায় ফেরত দেওয়া হয়েছে, তাই না, ফেরত প্রদান। তাহলে এখানে আমাদের 120-এর সাথে যদি 500 গুণ করি, 120-এর সাথে যদি 500 গুণ করি তাহলে হয় 60,000। 60,000-এর উপর কত পার্সেন্ট কারবারি বারটা দেখো তো? আমাদের 5% কারবারি বারটা। তাহলে 60,000 টাকার 5% দিলে আমাদের হচ্ছে
3,000 টাকা। তাহলে 7,000 টাকাতে 3,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 57,000 টাকা। তাহলে আমরা প্রিয়দ্বীপ ফার্মা দিয়ে 333 নম্বর ডেবিট নোট আর 57,000 টাকা লিখে দেবো। আর কোনো ডেবিট নোট নং নাই, দেখো অঙ্কের মধ্যে আর কোনো ডেবিট নোট নং নাই, ক্রেডিট নোট নং আছে, ঠিক আছে। তাহলে এগুলো যোগ করে দিলে আমাদের 66,000 টাকা, 9,000 আর 57,000 যোগ করলে 66,000 টাকা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো। দ্বিতীয়ত চাই আমাদের গপারে যায় উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আনতে ফেরত যাবাদা ওষুধ করতে বলছে। মনে রাখবে আনতে ফেরত যে কথা বিক্রয় ফেরত একই কথা। তাহলে আমরা একটা ঘর করি, তারিখ এখানে ক্রেডিট হিসাব খাত লিখতে হবে, ক্রেডিট নোট নং লিখতে হবে, সূত্র আনতে ফেরত ডেবিট, এখানে বিক্রয় ফেরত লিখলে হবে জেনারেল হিসাব ক্রেডিট। আর এই আনতে ফেরত যাবাদা বিক্রয় ফেরত যাবাদা তৈরি করতে হয় ক্রেডিট নোটের উপর ভিত্তি করে। আমাদের ক্রেডিট নোট করা আছে দেখে তো আমাদের হচ্ছে এই দেখো 15 তারিখে একটা ক্রেডিট নোট আছে আর 30 তারিখে একটা ক্রেডিট নোট আছে, ঠিক আছে, দুইটা ক্রেডিট নোট আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখছি 15 তারিখে যে আছে সেটা চান্দনা মেডিকেয়ার, আমরা লিখছি জুলাই 15 চান্দনা মেডিকেয়ার, কি বলে তো সেটা জানোই, ক্রেডিট নোট হচ্ছে 222, 300 টাকা ধরে। এখানে বলা হয়েছে যে চান্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা ধরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত। তাহলে আমরা 300-র সাথে 100 গুণ দিলে 30,000 টাকা হয়। 30,000 টাকা কত পার্সেন্ট বারটা? 5%। তাহলে 5% হয় 1500 টাকা হয়। তাহলে 30,000 টাকাতে 1500 টাকা বাদ দিলে 28,500 টাকা থাকে, ঠিক আছে। এটা তো কীভাবে বের করতে সেটা তুমি জানোই। তারপর দেখো তোমরা তো জানো, আমি তোমাদের শিখেছি আরেকটা আছে ক্রেডিট নোট, সেটা হচ্ছে 30 নম্বর। তাহলে আমরা এখানে নিরাময় ড্রাগস এই 10% বারটায় বিক্রিত 25,000 টাকার ওষুধ নিরাময়ের জন্য ফেরত আসে, ঠিক আছে। তাহলে নিরাময় ড্রাগস ক্রেডিট নোট হচ্ছে 444। তাহলে 25,000 টাকা 10% কত টাকা বলো তো? 2,500 টাকা। তাহলে 25,000 টাকা থেকে 2,500 টাকা বাদ দিলে 22,500 টাকা থাকে। আর কোথাও ক্রেডিট নোট নং নাই, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো যোগ করে দিলে 51,000 টাকা পেয়ে গেছি, বুঝতে পারছো। তাহলে আমাদের এই ষষ্ঠ অধ্যায় জাবাদাগুলো মানে যতগুলো অঙ্ক ছিল সবগুলো কমপ্লিট করছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে খতিয়ান চ্যাপ্টারটা ধরবো। তো এর মধ্যে যদি কোনো কিছু তোমাদের সমস্যা থাকে, কোনো কিছু বুঝো নাই, আমারও তো ভুল হইতে পারে, তো তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর অবশ্যই যাওয়ার পূর্বে আমার চ্যানেলে যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, আমার পড়ালেখা যদি তোমরা বুঝে থাকো, আমার এই ভিডিওগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।